পূর্ব পরিকল্পনা অনুযায়ী টোকাই ছদ্মবেশে মুসাব্বিরকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। প্রত্যক্ষদর্শীরা বলছেন খুনিরা দিনভর ওই গলির মধ্যে টোকাই বেশে ঘোরাঘুরি করছিল। রাত ৮টার পর মুসাব্বির গলিতে প্রবেশ করার সাথে সাথেই তাকে গুলি করে আততায়ীরা। আর নুসরাত, পরে কিন্তু খুনিরা পালিয়ে যায় কারওয়ান বাজারের দিকে। পরিবার ও সহযোদ্ধারা বলছেন রাজনীতিতে জনপ্রিয় হওয়ায় অনেক শত্রু তৈরি হয়েছিল তার। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। সন্ধ্যার পর স্টার হোটেল থেকে মিটিং শেষ করে এই গলিতেই প্রবেশ করেছিল মুসাব্বির। আর দিনভর তার খুনিরা ঠিক এই জায়গাটিতেই টুকায়ের ছদ্মবেশে লুকিয়েছিল। মুসাব্বির এই গলি ধরে এই বাসার সামনে আসার সাথে সাথেই এই লুকিয়ে থাকা আততায়ীরা তাকে কয়েক রাউন্ড গুলি করে, সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর এই আততায়ীরা আবার এই গলি ধরেই কারওয়ান বাজারের দিকে পালিয়ে যায়। ওরা এভাবে এমনভাবে বসেছিল, দুজন ছিল, দুজন একজন একজনের সাথে কথা বলতেছিল আর কি, ওইরকম ভাবে ছিল। বস্তা ছিল সাথে, টোকাইয়ের মতো ছিল আর কি দেখতে। আমরা দুপুর থেকে দেখছি যে এরকম ছিল, তো আবার কিছুক্ষণ পরে দিয়ে হঠাৎ নাই আবার ওরা হয়তো বিভিন্ন কালক্ষেপণ করতে চাইছিল যে, বা লোকেশনটা বুঝতে চাইছিল যে কোন সময় থাকা উচিত। এখানে ওরা মানে টোকাইয়ের বেশে বসেছিল। পরে যখন ওনার স্টার থেকে খাওয়া দাওয়া করে আসছে তখন ওরা 3 রাউন্ড গুলি করেছে। ঘটনাস্থলের আশপাশের বেশ কিছু সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেছি আমরা, যাতে দেখা যায় রাত ৮টা ১২ মাসুদকে সাথে নিয়ে গলিতে প্রবেশ করে মুসাব্বির। কিছু দূর এগোতেই তাকে লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। সিসি ক্যামেরার এই ফুটেজে দুজন অস্ত্রধারী আততায়ীকে শনাক্ত করা গেছে, তবে তাদের নাম পরিচয় জানে না কেউ। মুসাব্বিরের ঘনিষ্ঠজনরা বলছেন এরা ভাড়াটে খুনি। এরা এলাকার না, এরা এই অত্র সাইটে এদেরকে দেখা যায় না। আমি মনে করি এরা কোথাও ভাড়াটে খুনি হইতে পারে, প্রফেশনাল হইতে পারে, যারা জাস্ট এই কামের জন্য আপনি দেখবেন যারা সালাবিছা তারা বৈশাখ ছিল। অনুসন্ধানে জানা গেছে শুটার দুজন হলেও তাদের সহায়তা করতে আশপাশে ছিল আরও কয়েকজন। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণে দেখা যায় দীর্ঘ সময় গলির দিকে তাকিয়ে ঠাই দাঁড়িয়েছিলেন এই যুবক। মুসাব্বিরকে গুলি করার পর স্বাভাবিক ভঙ্গিতে স্থান ত্যাগ করেন তিনি, যাকে এখনও চিনতে পারেনি কেউ। হত্যাকাণ্ডের পর প্রশ্ন উঠেছে কারা কেন মুসাব্বিরকে হত্যা করল। উত্তর জানার চেষ্টা করেছি আমরা। সহযোদ্ধারা বলছেন রাজনীতিতে জনপ্রিয় হওয়ায় অনেক শত্রু তৈরি হয়েছিল মুসাব্বিরের। অতি সাফল্য, তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, রাজনীতি তার ভালো একটা অবস্থানে চলে যাওয়া, এলাকায় একটা কমিশনার হওয়া, সামনে তার রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হয়ে হয়তো বা হিংসা করে হয়তো বা এই করে অনেকে থাকে না, যখন আপনি ভালো কাজ করবেন আপনার শত্রু অটোমেটিক তৈরি হয়ে যায়, আপনার শত্রু তৈরি করা লাগে না। অনুসন্ধান বলছে মুসাব্বির হত্যার পেছনে বেশ কিছু কারণের মধ্যে কারওয়ান বাজারের আধিপত্যের দ্বন্দ্ব অন্যতম। খুনের পেছনে চাঁদাবাজির ঘটনা আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। আপনি যেটি বললেন এটা মাথায় রেখে আগাচ্ছি। এই অনেক শত্রুর বিষয়টি আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি যে ওনার আসলে এই অনেক শত্রুগুলা কারা কারা, ঠিক আছে? তো এই শত্রুগুলো আমরা ফাইন্ড আউট করতে আমাদের একটু সময় লাগবে। আততায়ীরা যখন গুলি ছুড়ে তখন মুসাব্বিরের হাতে থাকা মোবাইলটি মাটিতে পড়ে যায়, যা পালিয়ে যাওয়ার সময় নিয়ে গেছে শুটাররা। মুসাব্বিরের এই মোবাইলের সূত্র ধরে তদন্ত এগোলে উদ্ঘাটন হতে পারে হত্যার রহস্য। আশিক মাহমুদ, ৭১, ঢাকা। পতিত ফ্যাসিবাদী শক্তি কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে, এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার তিনি আরও বলেছেন তারেক রহমানের উত্তরবঙ্গ সফরে আচরণবিধি ভঙ্গের কোনো কারণ নেই। এছাড়া দলের বিদ্রোহীদের সামলাতে আলোচনা চলছে বলেও তিনি জানিয়েছেন। বিস্তারিত জানবো মাহিলা ইসলামের প্রতিবেদনে। সকালে বিএনপির গুলশান রাজনৈতিক কার্যালয়ে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। গতকাল রাতে স্বেচ্ছাসেবক দলের সাবেক এক নেতাকে হত্যার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন এসব বিচ্ছিন্ন ঘটনায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, গতকালকের ঘটনাও তারই অংশ। পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু কিছু ষড়যন্ত্র এখনো তারা চালু রেখেছে, যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, কণ্ঠকাঠিন্য করতে পারে, গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে, কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না। এদিকে 50-এরও বেশি আসনে দলের বিপরীতে অবস্থান নিয়ে স্বতন্ত্র নির্বাচন করতে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির নেতারা। এইসব আলোচনার মাধ্যমে এর সমাধান করতে চায় দলটি, জানান সালাউদ্দিন আহমদ। আমাদের অনেক যোগ্য প্রার্থীকে আমরা বলতে গেলে বঞ্চিত করেছি, সুতরাং তাদের মনোব্যথা আছে। তাদেরকে আমরা কিছু কিছু ক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি, আর কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে আমরা বুঝিয়ে শান্ত করার চেষ্টা করব।
11 জানুয়ারি থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উত্তরবঙ্গের 9টি জেলায় সাংগঠনিক সফর করবেন। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে না বলেও জানান সালাউদ্দিন আহমদ। মেজর পলিটিক্যাল পার্টি হিসেবে তার চূড়ান্ত শীর্ষ নেতৃত্ব হিসেবে জনাব তারেক রহমান যদি শহীদদের গণ-অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করেন এবং সেখানে পুষ্পমাল্য অর্পণ করেন, শ্রদ্ধা নিবেদন করেন, সেটা এই অভ্যুত্থানকে ধারণ করা হবে। এদিকে নির্বাচন ঠিকভাবে হতে সব দলই আন্তরিক বলেও মনে করেন তিনি। সকল রাজনৈতিক দল এক জায়গায় উপনীত হয়েছে, তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সবাই আন্তরিক। মাহিলা ইসলাম, 71, ঢাকা। নিজের দেশের মর্যাদা এবং নাগরিকের নিরাপত্তার স্বার্থেই ক্রিকেটার মোস্তাফিজ ইস্যুতে প্রতিক্রিয়া দেখিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার সচিবালয়ে প্রশ্নের জবাবে 71কে তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে কোনো প্রার্থী অভিযোগ দিলে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। আর মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্তমানে যে মাঠ প্রশাসন রয়েছে তা দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব। আরও জানাচ্ছেন শারমিন নীরা। সাবেক প্রধানমন্ত্রীর ভারতে অবস্থান সহ নানা কারণে গেল 1.5 বছর ধরে বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন চলছে। আইপিএল ইস্যুতে সেই সম্পর্কে ভিন্ন বাঁক নিয়েছে বলাই যায়। যদিও সরকার বারেবারেই বলছে অর্থ বাণিজ্যে এর প্রভাব পড়বে না। আসলে কি তাই? কি বলছেন তথ্য উপদেষ্টা? যেখানে আমাদের মনে হয় যে আমাদের নিজের দেশের মর্যাদার স্বার্থে, নিজের নাগরিকদের নিরাপত্তার স্বার্থে, বাংলাদেশকে তার পররাষ্ট্রনীতির যে একটা মূল মন্ত্র আছে, একই সাথে একটা গাম্ভীর্য আছে, এটা বিশ্ব দরবারে তুলে ধরা দরকার। সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রতিক্রিয়া দেব। বুধবার রাতে রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতার খুন। নির্বাচনের আগে এমন ঘটনাকে কিভাবে দেখছে সরকার? যে কোনো একটা প্রাণহানির ঘটনা সরকার অবশ্যই গুরুত্বের সাথে দেখে, নির্বাচনের সময় বাড়তি গুরুত্বের সাথে দেখে। আর যদি ঘটনাটা বা অপরাধটা ঘটে থাকে নির্বাচনের সাথে জড়িত যেই স্টেক হোল্ডার আছে তাদেরকেও সরকার অবশ্যই গুরুত্বের সাথে দেখে। সম্প্রতি সিলেট, মানিকগঞ্জ সহ বেশ কয়েকটি জেলায় রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশন বিষয়টি দেখবে বলছেন তথ্য উপদেষ্টা। যদিও এই মাঠ প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করেন মন্ত্রিপরিষদ সচিব। নির্বাচনের কোনো স্টেক হোল্ডার কিছু প্রমাণ দিতে পারেন যে কোনো একজন রিটার্নিং অফিসার পক্ষপাতিত্ব করেছেন বা ডাবল স্ট্যান্ডার্ড গ্রহণ করেছেন, সেটা নির্বাচন কমিশন দেখবেন। যদি আমাদেরও দৃষ্টিগোচরে হয় আমরাও সেটা বিবেচনায় নিই। যদি আমাদের কাছে মনে হয় যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণ আছে, আমরাও সেটি বিবেচনা করে ফরওয়ার্ড করে দিতে পারি। পক্ষপাত ইত্যাদি যে কথাগুলি বলছেন, এই ধরনের অভিযোগ আপনারা এর আগেও শুনেছেন, এখনও শুনছেন, এবং কেউ না কেউ কোনো কারণেও সংক্ষুব্ধ হলে তিনি এই ধরনের কথা বলে থাকেন। চেষ্টা করব যদি আমাদের কোনো ত্রুটি থাকে আমাদের মাঠ প্রশাসনে বা অন্য কোনো লেভেলে, আমরা সেটার সমাধানের চেষ্টা করব। মাঠ প্রশাসনের কারো বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সেটা বাছাই করা। শারমিন নীরা, 71, ঢাকা। সেই কাজটা হয়ে গেছে। আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে মনোনয়ন বাতিল এবং গ্রহণের বিরুদ্ধে চলমান 4র্থ দিনের আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। সিসি কিন্তু আরও জানিয়েছেন, যারা আবেদন করছেন আইনি ভিত্তিতে তার সমাধান করা হবে। ফারজানা আক্তারের প্রতিবেদন। 4র্থ দিনের মতো চলছে মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিল আবেদনের কার্যক্রম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাছাইয়ে বাদ পড়েছে 723টি মনোনয়ন। নির্বাচনী দৌড়ে টিকে থাকতে প্রার্থীরা আবেদন করছেন কমিশনে। সকালে আগারগাঁওয়ে ইসি সচিবালয় প্রাঙ্গণে আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সিসি বলেন, আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না। এবার নমিনেশন ফাইলিং এত সুন্দরভাবে হয়েছে, কোথাও নমিনেশন ফাইল করতে গিয়ে মারামারি হয়েছে, কোনো গোলমাল হয়েছে, ভায়োলেন্স হয়েছে, এমন কোনো তথ্য আমরা পাইনি। এটা একটা ভালো দিক। এবং এই যে এখানে যে আপিলে যে সবাই আসছে আমাদের এখানে, এটাও তো একটা বড় প্রমাণ যে মানুষ যে কত আগ্রহী ইলেকশন নির্বাচনের জন্য, কত আগ্রহী, এটাও একটা বড় প্রমাণ। কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে আমারও দরকার হবে না। সিসি জানান, যারা আবেদন করেছেন আইনি ভিত্তিতে তা সমাধান করা হবে। আমরা ইনসাফে বিশ্বাসী এবং আমরা ইনসাফ করবো ইনশাল্লাহ। দেখবেন যে আমাদের হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব। এবং আইন তো সবার জন্য সমান, সবাই তো মানতে বাধ্য হবো। এদিকে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিল করতে ইসিতে আসছেন আবেদনকারীরা, যার কার্যক্রম শেষ হবে আগামীকাল। 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। ফারজানা আক্তার, 71, ঢাকা।
ভিসা বন্ড ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করবে ঢাকা, তবে অবৈধ অভিবাসন ঠেকানো ছাড়া এই সমস্যা থেকে উত্তরণ সহজ নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার উপদেষ্টা আরও বলেন, ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া T20 ওয়ার্ল্ড কাপে অংশ না নেয়ার সিদ্ধান্তকে সমর্থন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সুফিয়ান ফারাবি জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশ সহ 38টি দেশের নাগরিকদের ভিসা পাওয়ার পরও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে জামানত হিসেবে সর্বোচ্চ $15,000 পর্যন্ত জমা রাখার নিয়ম চালু করেছে ট্রাম্প প্রশাসন। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা তৌহিদ হোসেন। উপদেষ্টা বলেন, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর প্রচেষ্টাই এই সিদ্ধান্তের জন্য দায়ী। তবুও ওয়াশিংটনের সঙ্গে এ বিষয়ে কথা বলবে ঢাকা। আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা শুধু বাংলাদেশের বিষয় না, অনেকগুলি দেশের মধ্যে বাংলাদেশও আছে। তারা যদি কিছু দেশের উপর এরকম নিষেধাজ্ঞা আরোপ করে, সেটা মধ্যে বাংলাদেশ থাকবে, এটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হচ্ছে। অবশ্যই দুঃখজনক, অবশ্যই কষ্টকর আমাদের জন্য, কিন্তু এটা অস্বাভাবিক না। পর্যটক সেজে অন্য দেশে পাড়ি জমানোর প্রবণতা বন্ধে সরকার আরও কঠোর হবে বলে জানান তৌহিদ হোসেন। তাদেরকে আমাদের ধরার চেষ্টা করতে হবে। ধরতে গেলে কিন্তু কতগুলি পদ্ধতি আছে, সেখানে আমাদের সামাজিক সমর্থন লাগবে। আমরা তো কয়েকদিন আছে, আর 35 দিন, কিন্তু যেই সরকারি আসুক না কেন এই সমস্যার সমাধান করতে গেলে কিন্তু সামাজিক সহায়তা লাগবে, গ্রহণযোগ্যতা লাগবে, যে না আসলেই ক্র্যাকডাউন করতে হবে। এদিকে ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ইস্যুতে ভারতের মাটিতে T20 বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছে সরকার ও বিসিবি। এতে মন্ত্রণালয়ের সমর্থন আছে বলেও জানান উপদেষ্টা। একজন ক্রিকেটার সে তো একটা সীমিত সময় ওখানে যাবে, খেলবে, তারপর হোটেলে চলে যাবে। তার নিরাপত্তা যদি দেওয়া সম্ভব হয়, সে কারণেই তো তাকে ফেরত দেওয়া হয়েছে অস্টেনসিভলি। তাহলে আমার এই যে টিম যাবে, শুধু টিম যাবে না, টিমের সমর্থকরা তো যাবে, খেলা দেখতে যাবে লোকজন, তাদের নিরাপত্তার প্রশ্ন আছে। আমরা কি করে বিশ্বাস করবো যে তারা নিরাপদ থাকবে? অন্যদিকে দেশটিতে অবস্থিত বাংলাদেশের 3টি মিশনে ভিসা কার্যক্রম স্থগিত আছে বলেও জানান তৌহিদ হোসেন। সুফিয়ান ফারাবি, 71, ঢাকা। অত্যাবশ্যকীয় 295টি ওষুধের দাম নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান। তিনি জানান, কোম্পানিগুলোকে পর্যায়ক্রমে 4 বছর সময়ের মধ্যে সরকার নির্ধারিত দামে আসতে হবে। আর প্রেস সেক্রেটারি বলেন, নির্বাচনের নিরাপত্তা নিয়ে সিরিজ বৈঠক করছে সরকার। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। চিকিৎসা খাতে মানুষের 100 টাকার মধ্যে 60 টাকারও বেশি ব্যয় হয় ঔষধ কিনতেই। 3 দশকে একই ঔষধ কোম্পানি ভেদে দামের পার্থক্য বাড়ছিল। এছাড়া যে যার মতো দাম ঠিক করে ঔষধ বিক্রি করে, সেই পার্থক্য কমাতে চায় সরকার। উনি এটার উপরে 1992 সালের আইনে 117টি অত্যাবশ্যকীয় ঔষধের দাম সরকার নির্ধারণ করে দিলেও সেই তালিকা বাড়ানো হলো। নতুন তালিকার পরিধি বাড়িয়ে 295টি ঔষধের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। আজকের উপদেষ্টা পরিষদে আর একটি ড্রাগ অন্তর্ভুক্তির অনুরোধ এসেছে। এটা আমরা বিশেষজ্ঞ কনসালটেশন হলে এটা 296 হতে পারে। বেঁধে দেওয়া দামের মধ্যেই আসতে হবে তাকে। আসার জন্য ওনাদেরকে একটা স্পেস টাইম দেওয়া হচ্ছে যেন গ্র্যাজুয়াল ট্রানজিশন হতে পারে। কিন্তু এটা সরকারের এই পুরো বাজার বন্দোবস্তের উপরে পরিষ্কার, ওষুধের সম্পূর্ণ বাজারের উপরে সরকার প্রতিটি অংশ কিভাবে কোন জায়গায় মূল্য নির্ধারণ করবে সেটা বলে দিচ্ছে। অত্যাবশ্যকীয় না এমন আরও 1100 ওষুধের দামের সীমানা নির্ধারণ করবে সরকার। সেক্ষেত্রে সরকারের বেঁধে দেওয়া দামের সর্বোচ্চ 15% অতিরিক্ত দামে ঔষধ বিক্রি করতে পারবে কোম্পানিগুলো। তবে দাম কার্যকরে 4 বছর সময় বেঁধে দিয়েছে সরকার। 4 বছর সময় দেওয়া হচ্ছে যেন পর্যায়ক্রমে ইন্ডাস্ট্রিগুলো এটা কোপ আপ করতে পারে। কিন্তু এটা নিশ্চিত করা হচ্ছে যে এই ওষুধগুলোর মূল্য নিয়ন্ত্রণ করা হবে, নির্ধারণ করা হবে। এর বাইরে আরও প্রায় 1100 ওষুধ থাকবে। সেগুলোকেও আসলে বলা হচ্ছে যে সেগুলোর জন্য উৎপাদকরা প্রস্তাব করবেন, কিন্তু সেগুলোর জন্যও আসলে এই মিডিয়ান প্রাইস ওখানে খুবই একদম একটা ভালো জিনিস বলা হচ্ছে যে ইন্টারনাল রেফারেন্স এবং ইন্টারনাল রেফারেন্স প্রাইসিংয়ের মাধ্যমে আসলে এই বাকি ওষুধগুলোর ক্ষেত্রে যদি 7-এর বেশি উৎপাদক হয় তাহলে ইন্টারনাল রেফারেন্স প্রাইসিংয়ের মাধ্যমে তাদেরকে একটা 15% রেঞ্জের মধ্যে আসতে বলা হবে। দাম সমন্বয়ে ব্যর্থ হলে কোম্পানিগুলো, আমরা সবাই জানি যে ওষুধের যে ভূমিকা স্বাস্থ্য অর্জালে বিভিন্ন সময়ে প্রতিটা স্টেক হোল্ডার। এছাড়া প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে শিল্পকলা একাডেমির বিভাগ সংখ্যা বাড়িয়ে 9টি করা হয়েছে। অনেক বাড়ানো হয়েছে। আর নির্বাচনের নিরাপত্তা নিয়ে সরকার বেশ শক্তপোক্তভাবে কাজ করছে বলেও জানান তিনি। এটা প্রতিদিনই হচ্ছে। গতকাল সিরিজ আকার মিটিং হয়েছে। আজকে এই কোনো না কোনোভাবে এগুলো আসে।
বাট আমরা বলতে পারি যে উইকলি 6 বা সামটাইমস 7 ডেজ এ উইক এই বিষয়ে আলোচনা হচ্ছে। এছাড়া তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক নেতা মুসাব্বির হত্যায় এখনও কোনো আসামি গ্রেপ্তার হয়নি বলেও জানায় প্রেস উইং। সম্ভাব্য আক্রমণকারী তাদেরকে শনাক্তের চেষ্টা করা হচ্ছে, তবে এখন পর্যন্ত এই মামলায় কোনো গ্রেপ্তার নেই। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। ময়মনসিংহের ভালুকায় শ্রমিক দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত ইমাম ইয়াসিন আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে এই ঘটনায় নেতৃত্ব দিয়েছেন আরাফাত। বুধবার ডিএমপির সহযোগিতায় ডেমরার সারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, 18 ডিসেম্বর রাতে পায়োনিয়ার ফ্যাক্টরির গেটে স্লোগান দিয়ে লোক জড়ো করার পেছনে মূল ভূমিকায় ছিল ইয়াসিন। উত্তেজিত জনতাকে ধর্ম অবমাননার উস্কানি দিয়ে দীপুকে নির্মমভাবে মারধর করার পর দীপুকে হত্যা করা হয়। পরে তার নিথর দেহ রশি দিয়ে টেনে হিঁচড়ে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে লাশ পোড়ানোর ঘটনায় সরাসরি নেতৃত্ব দেয় ইয়াসিন। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিল সে। এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডে 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে 9 জন আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নারী উদ্যোক্তারা দেখছেন নানা স্বপ্ন। তারা এমন একটা সরকার দেখতে চান যারা সমাজে নারীদের সামনে এগিয়ে নিতে সহায়তা করবে। সেই সাথে ব্যবসা বাণিজ্যে নানা প্রতিকূলতায় তাদের পাশে থাকবে, চলাফেরা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করবেন জনপ্রতিনিধিরা। তবে সবার আগে তারা চান সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে ভোট গ্রহণ। রিয়াজ হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নির্বাচনী হাওয়া বইছে সারা দেশে, আমেজ ছড়িয়েছে রূপগঞ্জের নারী উদ্যোক্তাদের মাঝেও। তারা স্বপ্ন দেখছেন এবারের নির্বাচনের মাধ্যমে সমাজ পরিবর্তনের। তবে সবার আগে নারীরা চান সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট দিতে। তারা বলছেন, ভোটের মাধ্যমে এমন সরকার আসুক যারা পুরুষের পাশাপাশি নারী উদ্যোক্তাদের বিভিন্নভাবে সহায়তা করবে। আমরা চাই আসলে আমাদের যে পরবর্তী যে সরকার আসবে সে সরকার যেন আমাদের নারী বান্ধব হয় এবং ব্যবসায়িক বান্ধব, উদ্যোক্তা বান্ধব যেন হয়। এমন একজন সরকার চাই যার কাছে আমরা এমন একটা হাব তৈরি করবে, সেই হাবের মাধ্যমে আমরা তার কাছে গিয়ে ওইখানে গিয়ে আমাদের যত না বলা কথা আছে, বলতে পারি না যেখানে, সেগুলো বলতে পারি। নারী উদ্যোক্তারা বলেন, নারীরা সমাজে অনেকটাই অবহেলিত। ব্যবসা করতে গিয়ে পরিবার, পরিজন ও সমাজের সাথে রীতিমতো লড়াই করে টিকে থাকতে হয়। প্রতিদিনই নানা প্রতিকূলতার মুখোমুখি হচ্ছেন তারা। তাই এসব দূর করবে এমন জনপ্রতিনিধি আসুক, সেই দাবি তাদের। আমাদের সব নারী উদ্যোক্তাদের পক্ষ থেকে একটাই চাওয়া, যেন সে নারী বান্ধব হয় এবং নারী উদ্যোক্তাদের পক্ষে কাজ করে, ব্যবসায় বান্ধব হয়। সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে, অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হবে, দেশের অর্থনৈতিক পথ সুগম হবে এবং আমরা সুন্দর সুষ্ঠু একটা দেশে বাঁচতে পারি। নারীরা চান নারী বান্ধব একটি সরকার যারা সমাজ ও দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকা রাখার নিশ্চয়তা দেবে। অবাধে যেন বিচরণ করতে পারি, রাত 8টা বাজলে যেন চিন্তা করতে না হয় যে আমি বাসায় ভালো মতো পৌঁছাবো কিনা। নারীরা কিন্তু পুরুষের চেয়ে বেশি মিতব্যয়ী এবং তারা বেশি হিসাবী, তারপর হচ্ছে তাদের ম্যানেজমেন্টটা একটু ভালো হয়। তো সেই ক্ষেত্রে নারীরা যদি উদ্যোক্তা উন্নয়ন করার কাজে লাগে, দেশের কাজে লাগে, তাহলে অবশ্যই আমার মনে হয় যে সাপোর্ট করা উচিত। স্বাধীন, দুর্নীতিমুক্ত, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে দেখতে চান নারীরা। আর সেই দেশ গড়তে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে চান তারা। নূর তাজমিন নীর, ৭১। অদিতি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু কাতার প্রবাসীদের মধ্যেও নির্বাচনের এক ধরনের আমেজ বইছে। তবে প্রত্যাশার জায়গা থেকে বেশি কিছু চাওয়ার না থাকলেও দীর্ঘদিনের সমস্যাগুলোর বাস্তব সমাধান তারা চান। এ নিয়ে একটি প্রতিবেদন করেছেন সহকর্মী আরাফাত ইসলাম এবং কাতার থেকে তথ্য এবং ছবি পাঠিয়েছেন গোলাম মাওলা হাজারি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা প্রস্তুত তাদের ভোটাধিকার নিশ্চিত করতে। এরই মধ্যে প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের সকল প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। তবে নতুন সরকারের কাছে প্রবাসীদের নানা প্রত্যাশার মাঝে একটাই প্রশ্ন, দীর্ঘদিনের সমস্যার এবার সমাধান হবে কি?
বিদেশে কাজ করা লাখো প্রবাসীদের দাবিগুলো একেবারে মৌলিক। তারা চান দূতাবাস ও কনসুলেট সেবার বাস্তব সংস্কার, পাসপোর্ট নবায়ন, এনআইডি সংশোধন, পাওয়ার অব অ্যাটর্নি কিংবা সাধারণ সনদ নেয়ার ভোগান্তি থেকেও মুক্তি চান তারা। এছাড়া তাদের আরেকটি বড় দাবি হল শ্রম অধিকার ও আইনি সুরক্ষা। প্রবাসীরা জানান ভিসা জটিলতার কারণে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা, আর তাই সরকারিভাবে শক্ত নজরদারি ও স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার দাবি তাদের। প্রবাসী আছে সৌদি আরব, কাতার, বাহরাইন, দুবাই, যত আরব কান্ট্রিতে প্রবাসী আছে, তাদের যে সরকার সম্মানটুক দেয় এবং সম্মানটুক যেন পায়। ভবিষ্যতে যে সরকার আসবে সেই সরকারের কাছে আমার একটাই আবেদন, যাতে আমরা প্রবাসীরা দেশে সুন্দর করে যেতে পারি, আমরা যাতে নিরাপদে আমাদের পরিবারের কাছে বুঝতে পারি। এই বিষয়টা যাতে নতুন সরকার আসুক বা বর্তমান সরকার যেই হোক, যাতে এই বিষয়টা ফলো আপ করে। নির্বাচিত সরকার কতটা প্রত্যাশা পূরণ করবে তাই দেখার অপেক্ষায় আছে কাতারের 4,20,000 বাংলাদেশি। আরাফাত ইসলাম, ৭১।